অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রান্ত স্ত্রী দুটি সন্তান কোলে নিয়ে রাস্তা পার হতে দেখে আমার হবু স্ত্রী আমাকে বলল, ভালো করে দেখো ওকে সাইন। তোমার প্রান্ত স্ত্রী শেষ পর্যন্ত দুই যমজ বাচ্চাকে বুকে জড়িয়ে ভাঙাড়ি কুড়াচ্ছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে আমি স্থির চোখে তাকিয়ে রইলাম। বর্ণস্য শাইলার কামিজ, কাঁধে পুরনো একটা ব্যাগ, দু হাতে দু ছোট শিশুকে সামলে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর ধুলোবালির মাঝেও আমি তাকে চিনে ফেললাম। সে মারিয়া, আমার প্রান্ত স্ত্রী, যে মেয়েটা একসময় আমার ঘরের রানী ছিল। আজ সে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আমার পাশে দাঁড়িয়ে আছে মিথিলা, আমার হবু স্ত্রী। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তুমি তো বলেছিলে ও খুব অহংকারী ছিল। দেখো ভাগ্য কাকে কোথায় নামিয়ে নেয়। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার মাথার ভেতর তখন 4 বছর আগের ঘটনাগুলো ঝড়ের মতো ফিরে আসছিল। 4 বছর আগে মারিয়া ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। মারিয়ার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু মানুষ হিসাবে অসাধারণ ছিলেন। অন্যদিকে আমার মা ছিলেন ধনী ব্যবসায়ী। আমার নানা ভাই তাকে এগুলো দিয়ে গিয়েছিলেন। আমাদের কয়েকটি বাড়ি, জমি আর একটি বড় শপিং কমপ্লেক্সও ছিল। মা সব সময় বলতেন, আমার সম্পত্তির উত্তরাধিকার হবে সেই ছেলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আমি তখন মায়ের কথায় চলতাম। একদিন মা আমাকে ডেকে বলল, মারিয়াকে ডিভোর্স দাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করছিলাম, কেন? মা ঠান্ডা গলায় বলছিলেন, কারণ আমি ওকে পছন্দ করি না। আর যদি আমার সম্পত্তি চাও তাহলে আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি প্রতিবাদ করতে পারতাম, আমি মারিয়ার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি লোভী ছিলাম। মায়ের কোটি টাকার সম্পত্তি হারানোর সহ্য আমার ছিল না। সেই দিন থেকেই আমি মারিয়ার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলাম, কারণ অকারণে চিৎকার করতাম, সামনে ভুলেও অপমান করতাম। অনেক রাত পর্যন্ত তাকে কাঁদিয়ে রাখতাম, তবুও মারিয়া আমাকে ছেড়ে যায়নি। সে শুধু বলতো, সায়েন, আমি কি এমন ভুল করেছি যে তুমি এত বদলে গেলে? আমি উত্তর দিতাম না, কারণ সত্যিটা বলতে লজ্জা লাগতো। এতদিন সে কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার মা যদি আমাকে না ও পছন্দ করেন, তবু তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি সেই দিনও চুপ ছিলাম, আর আমার সেই নীরবতাই ছিল সবচেয়ে নিষ্ঠুর উত্তর। কয়েক মাস পরে আমি তাকে ডিভোর্স পেপার এগিয়ে দিলাম। মারিয়া কাগজটার দিকে তাকিয়ে অনেকক্ষণ কিছু বলতে পারেনি। তারপর ধীরে ধীরে বলছিল, শুধু একবার সত্যি কথা বলো, তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি এখনও তাকে ভালোবাসি, কিন্তু সম্পত্তির লোভ আমার ভালোবাসার চেয়েও বড় হয়ে গিয়েছিল। সেদিন মারিয়া কাগজে সাইন করে চলে গিয়েছিল। যাওয়ার সময় শুধু একটা কথা বলেছিল, একদিন তুমি নিজের সিদ্ধান্তের জন্য অনুতাপ হবে, সাইন। আমি তখন তার কথায় হাসছিলাম, ভাবছিলাম, কোটি টাকার সম্পত্তি পেলে অনুতাপের কোনো কারণই থাকবে না, কিন্তু জীবন কখনো কখনো এমন হিসাব মেলায় যে মানুষ কল্পনাও করতে পারে না। হঠাৎ একটি ছোট ছেলে মারিয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করলো। মারিয়া তাকে বুকে টেনে নিল, অন্য শিশুও তার আঁচল আঁকড়ে ধরল। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। দুই শিশু দেখতে প্রায় একই রকম, যমজ, আর বুকের ভেতর
অধু এক ভয় জন্ম নিল। কারণ ডিভোর্সের আগে মারিয়া একবার আমাকে বলেছিল যে সে মনে হয় মা হতে চলেছে, আর আমি সে কথাও গুরুত্ব দিইনি। আমি ধীরে ধীরে রাস্তার দিকে এগোতে শুরু করলাম। মিথিলা বিরক্ত হয়ে বলল, কোথায় যাচ্ছ? আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ তখন শুধু মারিয়ার দিকে। হঠাৎ মারিয়ার গাড়ি দেখে দৌড়ে দেওয়ার সময় তার হাতের ব্যাগ পড়ে গিয়ে পুরনো ফাইল থেকে কয়েকটি কাগজ বাতাসে উড়ে রাস্তার ওপর পড়ে গেল। একটি কাগজ এসে আমার পায়ের কাছে থামলো। আমি নিচু হয়ে সেটাতে তুলে দেখি হাসপাতালের রিপোর্ট, আর কাগজের ওপরে লেখা নামটা দেখে আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। সেখানে বড় অক্ষরে লেখা ছিল পিতা সায়েন রহমান। কাগজটার ওপর জল করতে থাকা নিজের নামটার দিকে তাকিয়ে আমার হাত দুটো কাঁপতে শুরু করলো। পিতা সায়েন রহমান। চারপাশে সম্পদ কোলাহল, গাড়ির হনহন, মিথিলার চড়া গলার চিৎকার, সব কিছু যেন মুহূর্তের মধ্যে ব্যস্তব্য হয়ে গেল। আমার চোখের সামনে শুধু ভেসে উঠতে লাগলো 4 বছর আগে সেই দিনটার কথা, যেদিন মারিয়া অশ্রু জল চোখে আমাকে বলেছিল, সায়েন, আমি মনে হয় মা হতে চলেছি। সেই দিন সম্পত্তির লোভে অন্ধ হয়ে আমি তার সেই জীবনের সবচেয়ে বড় সুখের খবরটাও শুধু অবহেলাই করিনি, বরং তাকে একটা মিথ্যা অপবাদে জড়িয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজ নিয়তি সেই সত্যকে এমন এক রাস্তায় এনে আমার পায়ের কাছে আছড়ে ফেলল, যেখানে দাঁড়িয়ে আমি নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছি। তারা আমার সন্তান, ওই দুটো ফুটফুটে যমজ শিশু আমারই রক্ত। সায়েন, কি হলো তোমার? এটা নোংরা কাগজ হাতে নিয়ে এভাবে মুহূর্তের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে, রোদের মধ্যে আমার চামড়া পুড়ে যাচ্ছে। পেছন থেকে মিথিলা আমার হাত টেনে দিল। তার কণ্ঠর বিরক্ত আমার অবগততা আমার কানে বিষের মতো ঠেকল। আমি মিথিলার হাতটা ছটকা দিয়ে সরিয়ে দিলাম। আমার চোখ তখন রাস্তার ওপাশ। মারিয়া ততক্ষণে রাস্তায় রাস্তায় পার হওয়া ওপাশে ফুটপাতে গিয়ে বসেছে। সে হাঁপাচ্ছে। একটা বাচ্চার কান্না থামানোর জন্য সে তার ভিন্ন আঁচল দিয়ে বাচ্চার মুখটা মুছে দিচ্ছে, আর অন্য বাচ্চাটা ক্ষুধার্ত চোখ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। যে মেয়েটার পায়ের কাছে একদিন 4-5 কাজের লোক হাত জোড়া দাঁড়িয়ে থাকতো, সে আজ ধুলাবালির মধ্যে বসে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করছে। আর এই সব কিছুর জন্য দায়ী আমি, শুধু আমি। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না ভেবে রাস্তার ওপাশে মারিয়ার দিকে দৌড়াতে গেলাম। সায়েন, সায়েন, কোথায় যাচ্ছ তুমি? ওই ভাঙাড়িওয়ালার কাছে যাচ্ছ কেন? শোনো সায়েন। পেছন থেকে মিথিলা চিৎকার করতে লাগলো, কিন্তু সেই চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছালো, মনের ভেতরে ঢুকলো না। রাস্তা পার হয়ে যখন আমি মারিয়ার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তীব্র রোদের মারিয়ার ফর্সা মুখটা পুরো তামাটে হয়ে গেছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। আমাকে আচমকা তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া চমকে উঠল। তার চোখের কোণে এক পলক এর জন্য এক রাশ চেনা চাউনি ভেসে উঠল। পরক্ষণে তা এক চরম উদাসীনতা আর অপমানের রূপ নিল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, বাচ্চাকে দু কোলে শক্ত করে জড়িয়ে ধরে আমার পাশে কাটিয়ে চলে যেতে চাইল। মারিয়া আমার গলার দিকে শব্দ প্রায় বুঝে এলো। আমি তার পথ আটকে দাঁড়ালাম। মারিয়া থামলো, কিন্তু আমার দিকে তাকালো না, নিচের দিকে তাকিয়ে একদম শান্ত শীতল গলায় বলল, রাস্তা ছাড়ুন, আমার তারা আছে। বাচ্চাদের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। ওরা আমার সন্তান। মারিয়া, তুমি কেন 4 বছর ধরে এই সত্যটা আমার কাছ থেকে লুকিয়ে রাখলে? আমার চোখ গিয়ে তখন টপ করে
জল গড়িয়ে পড়ছে। পায়ের কাছে সেই হাসপাতালের রিপোর্টটা আমি তার সামনে তুলে ধরলাম। মারিয়া এবার ধীরে ধীরে মুখ তুলল। তার সেই শান্ত চোখের ভেতর আজ কোনো ভালোবাসা নেই, কোনো অভিমানও নেই। যা আছে তার হলো তীব্র ঘৃণা আর অবহেলা। সে একটা শুকনো হাসি হাসলো। আপনার সন্তান সাইন রহমান, আপনি বোধহয় ভুল করেছেন। 4 বছর আগে সেই দিন আপনি টাকার লোভে আমার গর্ভবতী স্ত্রীকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়েছিলেন। সেদিনই এই বাচ্চার বাবা মরে গেছে। এরা কোনো কোটিপতির সন্তান নয়, এরা এই রাস্তার এক অসহায় মায়ের সন্তান। আমাকে ক্ষমা করে দাও মারিয়া, আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি সব বুঝতে পেরেছি। আমার বুকটা ফেটে যাচ্ছে মারিয়া। ওদের একবার আমার কোলে দাও। আমি 2 হাত বাড়িয়ে মারিয়ার কোলে থেকে একটা বাচ্চা নিতে গেলাম, কিন্তু মারিয়া একদম পিছিয়ে গেল। তার 2 চোখ যেন আগুন জ্বলে উঠছে। খবরদার আমার বাচ্চাদের গায়ে হাত দেবেন না। যে মানুষটা নিজের রক্তের চেয়েও মায়ের ব্যাংকের টাকা আর বাড়িগাড়ি বড় মনে করছিলেন, তার কোনো অধিকার নেই এই নিষ্পাপ শিশুদের স্পর্শ করার। ঠিক তখনই মিথিলা হাসপাতালে হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছালো। মারিয়া আর আমাকে এভাবে কথা বলতে দেখে তার মুখটা রাগে হিংসায় কুৎসিত হয়ে উঠল। সে আমার হাত ধরে টানতে বলল, সাইন, তুমি এই রাস্তায় মেয়ের সাথে কি নাটক করছো? আর কি বলছো? কিসের বাচ্চার বাবা? তুমি কি এই নোংরা মেয়ের জালিয়াতির ফাঁদে পা দিয়েছ? চলো বলছি। মিথিলা নোংরা মেয়ের শব্দ শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। যে মারিয়াকে আমি একদিন নিজের হাতে করেছি, আজ অন্য কাউকে তার অপমান করব, সেটা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি মিথিলার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলাম, মুখ বন্ধ করো মিথিলা, আমার একটাও বাজে কথা বলবে না। কোনো রাস্তার মেয়ে নয় ও, আমার মারিয়া। ও এই 2টো বাচ্চা আমার নিজের সন্তান। আমার তীব্র চিৎকার মিথিলার ব্যস্তব্য হয়ে গেল। তার চোখ দুটো চক গাছ। সে হয়তো ভাবতেও পারেনি সে সাইন রহমান কোনোদিন তার ওপরে এভাবে চিৎকার করতে পারে। মারিয়া আমাদের দুজনের দিকে একবার তাকালো। তার মুখ এক অদ্ভুত বিসর্জন হাসি ফুটে উঠল, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক চরম দ্বিধার। সে মিথিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভয় পাবে না মিস মিথিলা, আপনার হবু বরের এই ভাঙারি পুরনো মারিয়ার প্রতি কোনো লোভ নেই। 4 বছর আগে উনি টাকার জন্য আমাকে ছেড়েছিলেন, আজ উনি টাকার জন্যই আপনার পাশে আছেন। ওনাকে নিয়ে যান, ওনার স্থান ওর রাজপ্রাসাদই মানা, এই ধুলোবালের রাস্তা নয়। কথাটা বলে মারিয়া আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। 2 বাচ্চাকে বুকে চেপে ধরে ভিড়ের মাঝে দ্রুত হাঁটতে শুরু করলো। মারিয়া, শোনো মারিয়া, প্লিজ চলে যেও না। আমি পেছন থেকে ডাকতে ডাকতে এগোতে গেলাম, কিন্তু মিথিলা আমার সামনে এসে দাঁড়িয়ে পা আটকে দিল। সাইন, তুমি যদি আজ ওর পেছনে যাও তবে মনে রেখো আমাদের বিয়ে তো হবে না, আর তোমার মা তোমাকে ওনার সমস্ত সম্পত্তি থেকে আজীবনের জন্য বঞ্চিত করবেন। তুমি আবার সেই রাস্তায় এসে দাঁড়াবে। এভাবে ভেবে দেখো, কি চাও তুমি, এই রাস্তার ভিখারি নাকি মায়ের কোটি টাকার সম্পত্তি? মিথিলার গালার আওয়াজ এক চরম হুমকি। আমি থমকে দাঁড়ালাম দূরে। মারিয়া ততক্ষণে এক গালির মোড় পার হয়ে চোখের আড়ালে চলে গেছে। এদিকে আমার নিজের রক্ত, আমার সন্তানদের কান্না আর অনুতাপের আগুন। অন্যদিকে মায়ের কোটি টাকার সম্পত্তি আর মিথিলার হুমকি। 4 বছর আগে আমি সম্পত্তির লোভে সামলাতে পারিনি, কিন্তু আজ কি আমি আবার সেই একই ভুল করব, নাকি এবার সব ছেড়ে নিজের সন্তানদের বুকে টেনে নেব? আমার মাথার ভেতর তখন ঝড় বইছে। আমি মিথিলার দিকে তাকালাম, তারপর দূরে আকাশের দিকে। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি।
মিথিলার দেওয়া সেই চোনা হুমকি আর দূরে গলির মোড়ে মিথিলায় মিলিয়ে যাওয়া মারিয়ার আজব এই দুনি দুই এর মাঝে দাঁড়িয়ে আমার মনে হলো চারপাশের বাতাস আচমকা ভারী হয়ে গেছে। 4 বছর আগে ঠিক একই একই মেঘ আমাকে অন্ধ করছি, আজ 4 বছর পর নিয়তি আমাকে আবার সেই একই চৌরাস্তায় এনে দাঁড় করিয়েছে। কি হলো সাইন? এত ভাবার কি আছে? ওই রাজ ঝিনিত অতীককে আঁকড়ে ধরে ফুটফুটতে নামবে, নাকি আমাদের রাজকীয় ভবিষ্যৎ বেছে নেবে? মিথিলা আমার উত্তর অপেক্ষায় এক হাত মোড়ে রেখে তাচ্ছিল্য সুরে বলল। আমি মিথিলার দিকে তাকালাম। সেই মায়ের মেয়ে যাকে আমার মা আমার জন্য নিবেচ্য করেছেন, যার অভিজাত্য আছে, রূপ আছে, কিন্তু একটা ক্ষুধার্ত শিশুর জন্য বুক এক ফোঁটা দয়া নেই। অথচ মারিয়া এক কাপড়ে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়েও আজ 4 বছর ধরে আমারই সন্তানদের বুকে আগলে এই তীব্র রোদের লড়াই করে যাচ্ছে। আমি একটা গভীর শ্বাস নিলাম। ভেতরের সমস্ত দ্বিধা, ভয় আর সম্পত্তির লোভ যেন এক মুহূর্তেই কিপ্টের মতো উড়ে গেল। মিথিলার আর গলা একবার আর কাঁপন না, এবং এবং অদ্ভুত গুরুত্বা খেলা গেল কণ্ঠে। তোমার ওই কোটি টাকার রাজপ্রাসাদ আর তোমার অভিজাত্যে তোমাকে নিয়ে থাকুক। 4 বছর আগে মায়ের সম্পত্তির লোভে আমি একটা জ্যান্ত মানুষকে খুন করেছিলাম। আজ নিজের রক্তকে চিনে নেওয়ার পর যদি আবার সে ভুল করে, তবে খোদা আমাকে কোনো দিন ক্ষমা করবে না। তার মনে তুমি কি বলতে চাও সায়েন? মিথিলার চোখ দুটো রেগে বড় হয়ে গেল। আমি বলতে চাই আমাদের ওই বিয়ে কখনোই শেষ, এখানেই শেষ। আমার মায়ের সম্পত্তি ওনার কাছ থাক, আমি আমার সন্তানদের ফেরত চাই। কথাটা বলে আমি মিথিলার ধারে রাখা হাতের বাঁধন এক ঝলটায় মুক্ত করে দিলাম। মিথিলা পিছনে চিৎকার করে বলতো, সাইন তুমি একটা পাষাণ পাগল, আস্ত পাগল। তুমি ধ্বংস হয়ে যাবে সাইন। আমার মা বাবা আর তোমার মা বাবাকে রাস্তায় নামিয়ে ছাড়বো। কিন্তু সেই চিৎকার তখন আমার কাছে কেবলই অর্থহীন কিছু শব্দ মাত্র। আমি তখন দৌড়াচ্ছি যে গালিটা দিয়ে মারিয়া তার 2 সন্তানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। আমি সেই গালি দিকে অন্ধকারের মতো ছুটতে লাগলাম। গলিটা বেশ রোল আর নোংরা, চারপাশটা কেমন যেন ঘিচিং। একটু এগোতেই বুঝলাম এই শহরে একটা অবহেলি বস্তি এলাকা। ভাঙাচোরা টিনের চাল, নর্দমার গন্ধ আর চারপাশের অভাবের ছাপ স্পষ্ট। আমি 2 চোখ মেলে মারিয়াকে খুঁজতে লাগলাম। তীব্র অপরাধ বোধে আমার ফুসফুস ফুটে যাচ্ছি যে মারিয়া ধানমন্ডির সীতাপাত নির্মূর্তি ফ্ল্যাটে রাজকন্যার মতো থাকত, সে আজ এই নোংরা করে এই কাটাচ্ছে। কিছু দূরে গিয়ে একটা করে পরে কয়েকজন মধ্যবয়সী মহিলাকে কাপড় কাচতে দেখে আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একটু আগে কোলে 2 যমজ বাচ্চা নিয়ে একটা মেয়ে এদিকে এসেছে, আপনারা কি দেখেছেন? ও কোথায় গেছে? মহিলারা প্রথমে একটু সুরবুট আর দামি দামি ঘড়ি দেখে একটু অবাক হলেন। তারপর একজন হাত উঁচিয়ে ভেতরে একটা ভাঙা টিনের ঘরের দিকে ইশারা করে বললেন, ওই যে উত্তরে শেষ মাথায় তলি দেওয়া টিনের ঘরটা দেখছেন? ওখানেই থেমে থাহে মারিয়া। আজ কয়েক বছর ধরাই 2টাই এতিম বাচ্চা লইয়া ওই অনেক কষ্ট দিন কাটাচ্ছে মেয়েটা। এতিম বাচ্চা শব্দটা আমার বুকে তীরের মতো বিঁধল। ওরা এতিম নয়, ওদের বাবা বেঁচে আছে। অর্থ পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হয়ে বেঁচে আছে। আমি ধীর পায়ে সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় নামা মাত্র একটা পুরনো
চাদরের পর্দা ঝোলাচ্ছে, ভেতর থেকে একটা বাচ্চা মৃদু কান্না আওয়াজ। আমার মারিয়ার শান্ত কণ্ঠ ভেসে আছে, কেঁদো না বাবা, আর একটুখানি সহ্য করো। মা একটু পরেই তোমাদের জন্য ভাত ফুটিয়ে দিচ্ছিল। লক্ষ্মী বাবা আমার, কেঁদো না। আমার চোখের জল আর বাধা মানল না। আমি কাঁপতে কাঁপতে চোটের পর্দা সরিয়ে ঘরের ভেতরে পা রাখলাম। ঘরের ভেতরে দৃশ্য দেখে আমার কলিজাটা যেন ছেড়ে গেল। একটা চারদিন চৌকি, কোনায় কয়েকটা অ্যালুমিনিয়ামের থালা বাসন, আর মেঝেতে ছেঁড়ানো কিছু পুরনো পিটকের বোতল আর ভাঙেরি। মারিয়া একটা মাটির চুলার সামনে বসে ফুটিয়ে কাঁদছে, আর তার চোখের জল গিয়ে পড়ছে চুলার খাটকুটে। দুপাশ দু যমজ শিশু ক্ষুধার্ত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মারিয়া, আমি খুব মৃদু স্বরে ডাকলাম। আমার গলার আওয়াজ পেয়ে মারিয়া চমকে পেছনে তাকালো। আমাকে এই ভাঙা ঘরে দেখে তার চোখের জল মুহূর্তেই শুকিয়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো, বাচ্চাদের নিজের পেছনে আড়াল করলো, যে আমি কোনো হিংস্র পশু পাখি যা তার বাচ্চার ক্ষতি করতে এসেছে। আমি এখানে কোনো এসেছেন, কে আপনাকে আমার ঘর ঠিকানা দিয়েছে? দয়া করে চলে যান। মারিয়া গলার স্বর এবার আর শান্ত ছিল না, তাতে কিছু এক তীব্র অনার্থ। মারিয়া, আমি সব ছেড়ে চলে এসেছি। আমি মিথিলাকে ছেড়ে দিয়েছি, মায়ের সম্পত্তি পায়ে ঠেলে দিয়েছি। আমি শুধু তোমাকে চাই। আমাকে একটা সুযোগ দাও মারিয়া। আমি আমার সন্তানদের এই নরক থেকে বের করে নিয়ে যাব। আমি মেঝেতেই হাঁটু গেড়ে বসে পড়লাম। এক কোটিপতি ব্যবসায়ী সাইন রহমান আজ ফুটপাতে বসে তার প্রাক্তন স্ত্রীর কাছে ভিক্ষা চাচ্ছে। মারিয়া একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। বের করো। নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? আপনার মায়ের সেই রাজপ্রাসাদে, যেখানে প্রতিদিন আমাকে অপবাদ সইতে হতো, যেখানে সম্মান একটাও ভুলের জন্য আমাকে সারা রাত বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে হতো। সাইন রহমান, এই তালি দেওয়া টিনের ঘরেটা দেখতে নোংরা হতে পারে, কিন্তু এখন কোনো মিথ্যা অভিনয় নেই, কোনো সম্পত্তির লোভ নেই। আমি ভুল করেছি মারিয়া, আমি অস্বীকার করছি আমি পাপী, কিন্তু ওরা তো আমার সব। আমি বাচ্চার দিকে হাত বাড়াতেই মারিয়া তীব্র গলায় চিৎকার করে উঠল, ওরা আপনার কেউ না। 4 বছর আগে যখন আপনার মা আমাকে বান্দ বলে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আপনি চুপ ছিলেন। আমার বাবা সেই অপবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেল। তখনও আপনি আসেননি। আমি যখন টেনশনে এক ফোঁটা পানির জন্য কাঁদছি, তখন আপনার মা আর আপনি এসি রুমে ঘুমাচ্ছিলেন। আজ কোনো অধিকারে আপনি আমার বাচ্চাদের বাবা সাজতে এসেছেন? মারিয়া মুখ থেকে তার বাবার মৃত্যুর খবরটা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। মারিয়ার স্বয়ং সাধারণ শিক্ষক বাবা আমার মায়ের চন্নতে আর আমার নীরবতায় আজ দুনিয়ায় নেই। অপরাধ বোঝাটা আমার ঘাড়ে এতটাই ভারী হয়ে ওঠে যে আমার মুখ দিয়ে আমার কোনো কথা বেরোলো না। ঠিক তখনই বিস্তর বাইরে একটা দামি গাড়ির হর্ন শব্দ শোনা গেল। হর্নটা অনবরত বেজেই চলেছে। কিছুক্ষণের মধ্যেই ঘরের বাইরে ভারী জুতা আর চড়া গলার আওয়াজ পাওয়া গেল। পর্দা ঠেলে ভেতরে ঢুকলো আমার মা, রাবেয়া চৌধুরী। ওনার পেছনে রাগ ফোঁসাতে দাঁড়িয়ে আছে মিথিলা আর মা। ঘরের চারপাশে নোংরা পরিবেশ দেখে নাক সুটকিয়া আঁচল চাপা দিলেন। তার
তারপর আমার দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, সায়ন, এই নোংরা দমময় বসে তুমি কি করছো? এই ভিখারি বাচ্চারাই নাকি তোমার রক্ত? মিথিলার কাছে সব শুনে আমি আর স্থির করতে পারলাম না। এখনই চলে আমার সাথে। মারিয়া আমার মায়ের দিকে তাকালো। তার চোখ আজ আর 4 বছর আগের সেই ভয়াবাদ দয়া ভিক্ষা চাউনি কিছুই না। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনার ছেলেকে নিয়ে যান বড় লোক কানি সাহেব। আমার এই পবিত্র ঘরে আপনাদের মতো অহংকারী মানুষের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মা মারিয়া এদিকে তিরিং চোখে তাকিয়ে বলল, মুখ সামলে কথা বলো মারিয়া। তোমার মতো বস্তব্যা মেয়ে চল আমি ভালো করেই বুঝি। বাচ্চা টপ ফেলে আমার ছেলের কোটি টাকার সম্পত্তি হাতে নেওয়ার ফন্দি করছো, তাই না? এই নাও মা। ভ্যান্ডারি ব্যাগ থেকে একতারা 25 টাকার নোট ধরে বের করে পায়ের কাছে ছড়ে মারলো, এই নাও 5 লাখ টাকা আমার ছেলেকে আর আমার পরিবারকে মুক্তি দাও। আর কোনোদিন সাইনের সামনে আসবে না। টাকাগুলো মেঝেতে ছড়িয়ে পড়লো। ঘরের ভেতরে বাতাস যেন মুহূর্তের মধ্যেই থমকে গেল। আমি মায়ের এই নিষ্ঠুরতা দেখে ব্যস্তব্য হয়ে রইলাম। কিন্তু মারিয়া যা করলো তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। মারিয়া নিচু হয়ে টাকাগুলো কুড়ালো না। সে শান্ত পায়ে চুলার পাশ থেকে একটা জ্বলন্ত লাড়ি তুলে নিল। তারপর তীব্র ঘৃণায় সেই জ্বলন্ত লাড়িয়া মায়ের ছুঁড়ে দেওয়া টাকার ওপর চেপে ধরল। চোখের পলকে কোটিপতির অহংকারের প্রতীক সেই নোংরাগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিথিলা ভয়ে এক পা পিছিয়ে গেল। মারিয়া জ্বলন্ত টাকার দিকে তাকিয়ে শান্ত কিন্তু বজ্র কণ্ঠে বলল, টাকা দিয়ে সব কেনা যায় না রাবেয়া চৌধুরী। 4 বছর আগে আপনার এই টাকা আমার সংসার পুড়িয়েছিল। আজ আপনার টাকায় আপনার চোখের সামনে পোড়ালো। নিয়ে যান আপনার ছেলেকে, কিন্তু মনে রাখবেন সায়ন রহমান যদি আজ এই ঘর থেকে বের হয়ে যায় তবে ওনার জন্য এই পৃথিবীর সমস্ত দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। মা রাগে কাঁপতে কাঁপতে আমার হাত টেনে ধরলো। সায়ন চলল। এই পাগলি মেয়ের সাথে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যদি আজ না চলে তবে আজই আমার ত্যায্য পুত্র হবে তুমি। আমি এইবার মায়ের দিকে তাকালাম, যেখানে শুধু অহংকার আর টাকা। আর একবার তাকালাম মারিয়া আর 2 নিষ্পাপ সন্তানের দিকে, যাদের চোখ আমার জন্য শুধু ঘৃণা আর এক বুক নীরব প্রশ্ন। আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্তর মুহূর্তটি চলে এসেছে। মায়ের কোটি টাকার সম্পত্তি নাকি এই জ্বলন্ত আগুন টুকার মাঝে দাঁড়িয়ে থাকা আমার নিজের পরিবার চলবে। অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।